শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্টজে। আর এই মুহূর্তে আপনার সাথে রয়েছে আপনার বন্ধু টিনটিন। আর আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমাদের এই মুখোমুখি অনুষ্ঠানে আমাদের একজন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন আজকে দেবাশিস বসু। দেবাশিস বসু কথাটা বলার আগে, জেনারেলি যখন কোনো ধরো ইন্টারভিউ করা হয় কোনো বিশেষণ লাগানো হয়, কিন্তু আমি বিশেষ কারণেই বিশেষণ লাগালাম না। তার কারণ দেবাশিস দা, তোমার ক্ষেত্রে বিশেষণ লাগালে মনে হয় যাই বিশেষণই লাগাবো একটু মনে হয় কনফিউশনে আমি থাকবো। তার কারণ তোমার তো বিচরণের ক্ষেত্র অনেকগুলো। আসলে কি বিশেষ হতে আমি চাইনি, কারণ জানাই তো শেষ হয়নি। আর বিশেষজ্ঞ মানেই তো বিশেষভাবে অজ্ঞ বিশ্বাস করি আমি। সেই অজ্ঞতাটাকে মাথার মনে করে রেখে দিই। কিন্তু বিশেষজ্ঞর অনেক ক্ষেত্রে মানে বিশেষভাবে অজ্ঞ হলেও কিন্তু বিশেষজ্ঞর মানে অনেক ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদের কাছে এমন একজন মানুষ তিনি তার পুরোটা জীবনই বলতে গেলে, অ্যাটলিস্ট আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে, আমার চোখ দিয়ে দেখলে রেডিওর প্রতি সমর্পিত প্রাণ। একদম ঠিক কথা। আর ওই বিশেষ অঙ্কটাও বলি, মাঝে মাঝে একটু অজ্ঞতা থাকা ভালো, কারণ তাতে সারল্যটা থাকে, জানার আগ্রহটা নেহাত কমে যায় না। আর এইটুকু অজ্ঞতা ছিল বলেই কিন্তু আজ দেবাশিস বসু সবার কাছে শুধু প্রিয় নয়, শ্রদ্ধেয় একজন মানুষ। এটা ঈশ্বরের অপার করুণা। এবং আমি যেমন শ্রদ্ধাশীল আমার যারা সিনিয়র্স, আমি যাদের উত্তরসূরি, তেমনি আমি শ্রদ্ধাশীল আমার প্রজন্মের যারা, এবং বিশেষ করে যারা পরের প্রজন্মের। আমি তাদের স্নেহ এবং শ্রদ্ধা সম্মান দুটোই করতে ভালোবাসি। দেবাশিস দা, তুমি সবার কাছে রেডিওতে তোমার যে ব্যক্তিত্ব নিয়ে তুমি কথা বলো সেটা তো আমাদের জানাই, সেটা আমরা কিংবা আমাদের আগের প্রজন্ম সবাই জানে, সেটা নতুন কিছু নয়। কিন্তু যদি কথা শুরু হয় একদম প্রথম দিন থেকেই, মানে তুমি কিভাবে এসেছিলে রেডিওতে, রেডিওর প্রতি কিভাবে আকৃষ্ট হলে? হয়তো বিধাতা পুরুষ বলেছিল রেডি হ, তৈরি হ। যখন খুব ছোট্টটি সেন্ট লরেন্স স্কুলে পড়ি, গান গাইতাম, পাখির মতো গান গাইতাম, এবং খুব কম বয়সে রীতিমতো পাকা পাকা গান করতাম। পরে জেনেছিলাম ওগুলোকে রোম্যান্টিক সং বলে। আর সেই রোম্যান্টিক সং গাইতে যাওয়ার সময় সঙ্গে বাবা থাকতোই। বাবার তো থাকতেনই, তার চেয়ে বেশি থাকতেন আমার সেজো জ্যাঠা, যিনি ওই একটা কোনো সংসারে হয় থাকতে গেলে খিটিমিটি লাগে, তো উনি যখন খুব উত্তেজিত অন্যান্য ব্যাপারে, চল খোকন বলে ছাদে নিয়ে গিয়ে আমার কাছে গান শুনতেন। মুহূর্তে উনি একটা অন্য মানুষ হয়ে যেতেন। কত সাল হবে সেটা দেবাশিস দা? 52 জন্মেছে, 52 শেষে 60-61 সাল। সেই সময় মনে হয় জলসার স্বর্ণযুগ, তাই না? ওরে বাবা, জলসা মানে জলসা তারও আগে থেকে দেখতে যাই, না বুঝেই জলসা দেখতে যাই। তারপরে রেডিওতে আস্তে আস্তে আসা। রেডিও তো তার পরের ব্যাপারে ভাই। প্রথম আমার মনে আছে, আমার সালটা ঠিক মনে নেই, তবে 60-60 দশকের শুরুই হবে। রানী এলিজাবেথ এসেছিলেন কলকাতায়। বাবার কাছে মায়না ধরেছি, বাবাকে বাবুজি বলে রাখতাম। বাবুজি দেখতে যাব, রানীকে দেখতে যাব। সেন্ট পলস ক্যাথিড্রালের ওখানে এসেছেন, বাবা দেখালেন, উনি তো গ্লাভস পরা হাত নেড়ে চলে গেলেন। চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমি বায়না ধরলাম আরেকবার দেখব। বাবা তো আতান্তরে পড়েছে, আর কোথা থেকে রানীকে পাবে। বাবা বললো চ বাড়িতে চ, রানীকে দেখাবো। বাড়িতে গিয়ে রানীকে দেখাবে, তা একটা রহস্য ছিল। তখন ওই ভাল্ব সেটগুলো পাওয়া যেত, তাতে একটা ম্যাজিক আই থাকতো। আমি জানি না তুই দেখেছিস? হ্যাঁ, আমি দেখেছি অবশ্যই। সেই পর্দাটা খুলে যেত ঠিক প্রপার টিউন হলে। বাবা করেছে কি, একটা রবিবার ছিল, ওই লাঞ্চ টাইম ভ্যারাইটি বা ওই ধরনের কিছু একটা, বা মিউজিক্যাল ব্যান্ড বক্স ওই ধরেছে, ইংরেজি গান বেজে উঠেছে, বলে ওই পর্দার মধ্যে দিয়ে দেখ, রানীকে দেখতে পাবি। চেষ্টা করেছিলাম, রানীকে দেখতে পাইনি, কিন্তু ওই রেডিও দেখার অভ্যেসটা তৈরি হয়েছিল। কোনোদিন যে নিজেকে ওইভাবে খুঁজে পাওয়া যাবে ঠিক তখন ওইভাবে ভাবিনি। তুমি হয়তো ভাবিনি, কিন্তু সেই ভেতরের রানী কিন্তু তখনই ভেবে নিয়েছিল যে একে আমার ভেতরেই প্রবেশ করাচ্ছি, আমি আমার জগতে একে টেনে আনবই। আসলে কি হয় জানিস, মানুষ যার সত্যি সত্যি মন থেকে চায় না, কোনো না কোনো দিন হয়। হয়তো তুইও চেয়েছিলি কোনোদিন এই জগৎটাকে বেছে নিতে। অবশ্যই, ফ্যাশন আর প্যাশন এই জন্যই তো দুটো কথার বানান আলাদা। বানান আলাদা হলেও মানুষটা কিন্তু একই রয়ে গেছেন, সময় মাঝখান দিয়ে চলে গেছে। দেবাশিস বসু রয়েছেন আজকে আমাদের সঙ্গে এই মুখোমুখি অনুষ্ঠানে টিনটিনের সঙ্গে। দেবাশিস দা, তখন তো দাপিয়ে গান করে বেড়াচ্ছ মঞ্চে, একজন বলতে গেলে টু বি স্টার নাকি স্টার? ওটা আমি
নস্টার বা কিছু একটা তো স্টার হবে। অ্যান্ড ঘটনাটা হয়েছে কি, যে সেই সময় গানেরও একটা ইতিহাস রয়েছে। গান তো এমনি নিজের গেয়ে বেড়াই, আর স্কুলে কলেজে যখন সেন্ট জেভিয়ার্স কলেজ পড়ে রীতিমতো গান গাই। প্রতিযোগিতায় বোধহয় বার দুয়েক জীবনের নাম দিয়েছিলাম। একটা প্রতিযোগিতা তো খুব আমার মানে চিরকাল মনে থাকবে, বলবো? হ্যাঁ অবশ্যই। ওকে, সেটা জাস্ট কলেজে ফার্স্ট ইয়ার, 71st ইয়ার। আমার সর্বসাকুলে 3টে রবীন্দ্রসঙ্গীত জানা, তার মধ্যে একটি হচ্ছে ধনীর আহ্বান, মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে, 7 মাত্রার গান। গীতিকা বলে একটা মিউজিক কম্পিটিশন হয়, সেটা হিন্দুস্তান রোডে হতো। আমি সেই প্রথম দিয়েছি, নাম দিয়েছি। আর ওই রকম পিরিয়ডেই আমি মৃণাল চক্রবর্তী একটা ছোট্ট টিম করেছিলেন, তাদের দেশাত্মবোধক গান শেখানো হতো একটা প্রোগ্রামের জন্যে। তা আমি মৃণালদার ওই এতে তখন গান করছি, লোকগান। আমি তখন লোকছন্দমল একটা গ্রুপের সঙ্গে আছি, কমল ব্যানার্জি উনি ছিলেন, ওর কাছে কিছু ফোক সংস অর্থাৎ লোকগান শিখেছি। 3টে সাবজেক্ট আমি নাম দিয়ে দিয়েছি। ভালো কথা, রবীন্দ্রসঙ্গীত। তা আমার আগে অগ্নিভোগ আইলো, অগ্নিভোগ বন্দ্যোপাধ্যায়। ও সাগর সেন তখন খুব পপুলার, সাগরদার একটা গান গাইলো, আমি ধনীল আহ্বানও গাইলাম, আমি ফার্স্ট হলাম। অসাধারণ। আর ও বরাবর ফার্স্ট হয়। এই প্রথম আমাদের আলাপের সূত্রপাত। আলাপটা গাঢ় হলো কিভাবে, অরিন্দম বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাদা এবং অমিত বন্দ্যোপাধ্যায় যে মিউজিক অ্যারেঞ্জার ডিরেক্টর, তার বাবা। যখন দেশাত্মবোধক গানটাও মনে আছে, তরুণে প্রাকারে যাবেই যাবে খুলে সকল বন্ধদ্বার, এরকম একটা গান মৃণালদার কাছে শেখা, আমি গাইবো। আমার গাইতে গিয়ে হঠাৎ মনে হলো এরা বুঝতে পারো তো আধুনিক ভেবে ফেলবে না তো। তা আমি কর্ড চেঞ্জ করে 3বার বন্দে মাতরম বলে গানটা ধরলাম। তো হয়ে যাওয়ার পরে আমাকে জেঠু জিজ্ঞেস করো যে আচ্ছা দেবাশিস, তুমি হঠাৎ বন্দে মাতরম দিয়ে শুরু করলে কেন? না জেঠু, যদি ওরা ভেবে ফেলে এটা আধুনিক দেশাত্মবোধক নয়। ঠিক এইভাবেই জেঠু হেসেছিলেন, তুমি একদিন বাড়িতে চলে এসো। সেই অগ্নিবোধের বাড়িতে যাওয়া, গান বাজনা করা, ওখান থেকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পাশ থেকে গান শোনেন, ওই সূত্রে ওখানে যোগাযোগ। তারপর বহুদিন আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গান করার সুযোগ পেয়েছি। বহু গান আমার সামনে লেখা হয়েছে, কম্পোজিশন হয়েছে, আমি গেয়েছি। অঘটন বলে একটা নাটকে অগ্নিভো, বাসবী নন্দী, মনোজ রায়, আমি একসঙ্গে গেয়েছি। তারপর তো ওই ফাঁকে আমি দীনেন্দ্র চৌধুরীর কাছেও শিখছি তখন লোকগান। সেটা আমাকে নিয়ে গেছিল লালি মানে শুভাশিস ভট্টাচার্য, নাচের, এখন রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ও ডান্সের ফ্যাকাল্টিতে রয়েছে। এইভাবে তখন কিন্তু একটা মোটামুটি নেটওয়ার্ক হয়ে গেছে। অরুন্ধতী হোম চৌধুরী, শিবাজি চট্টোপাধ্যায়, শক্তি ঠাকুর, সবাই একসঙ্গে আমরা গান করছি। করতে করতে গানের ফ্রেজটা তখন বেশ জমজমাট। এখন টিন প্রশ্ন করতে পারি, তাহলে বলা জগতে এলাম কি করে? তার আগে বোধহয় বলতে হবে আপনারা শুনছেন মুখোমুখি। আসলে মুখোমুখি লোকটার সামনে বসে মুখোমুখি অনুষ্ঠানের নাম হলে মুখ কিন্তু বন্ধই হয়ে যাচ্ছে, মুখ কিন্তু বন্ধই হয়ে যাচ্ছে। তার কারণ কিন্তু শুধু তোমার প্রতিভা নয়, তার কারণ তোমার এই বাৎসল্য সুলভ, ঠিক বললাম, শিশুর মতোই হাসিটা, আর তোমার এরকম মানে কোমল ব্যবহার, এটা মনে হয় তুমি যাওয়ার পরে, অনুষ্ঠানের সময় শেষ হয়ে যাওয়ার পরেও অনুষ্ঠানটা চলবে। টিন ওইটাই বোধহয় সারা জীবন প্রার্থনা করে পাওয়া। কারণ আমি আমার সারা জীবনে যেসব মানুষ, পাহাড় মানুষ, সাগর দেখেছি, তারা আমাকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, তারা প্রত্যেকেই ভেতরে ভেতরে অত্যন্ত সরল। যে কথাটি বলি যে একদম শিশুর মতো। এই প্রসঙ্গেই বলছি, তুমি যে বলছো তুমি তোমার জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ফেজে প্রবাদ প্রতিম কিংবদন্তি কিছু মানুষের সঙ্গে একদম খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছো, কর্মক্ষেত্রে এবং কর্মক্ষেত্রের বাইরে। অবশ্যই। এবার আমি প্রথমেই তোমার থেকে জানতে চাইবো, রেডিওতে বসে কথা বলছি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, এই মানুষটার সঙ্গে একবার আমি তার প্রাইম টাইমে তো দেখার সুযোগ পাইনি। 79 আমি যখন রেডিওতে জয়েন করলাম, সেটাও ধর 1300 জন অ্যাপ্লিকেন্ট ছিল। আমি যখন আমার এই পোস্টের জন্য পরীক্ষা দিই, একজনই ছিল। কিন্তু মানে রেডিও তার চরম সীমানায় ছিল সেই সময়, চরম উচ্চতায়। মানে তখন তো মধ্যগগনে, হ্যাঁ, কারণ তখন টেলিভিশন নেই, ছিল না, একমাত্র মাধ্যম, গণমাধ্যম, এন্টারটেনমেন্ট। টেলিভিশন এসেছে, টেলিভিশন 75 এসেছে, তাও রেডিও একটা ঘরে ঘরে পৌঁছে গেছে, ঘরে ঘরে। তখন তো এফএম এর চল হয়নি, রেডিও তখন ঘরে ঘরে মোটামুটি আছে।
তো 79 আমি জয়েন করার পরে আমি সেপ্টেম্বরে জয়েন করলাম, এটা হয়তো অক্টোবর কি নভেম্বর বড় জোর। তো উনি তখন আসতেন মহাভারত থেকে পাঠ করার জন্য, এবং উনি না দেখে বলতেন, স্ক্রিপ্ট ছাড়াই বলতেন। এটা আমার একটা আলাদা বিরাট আর বৈশিষ্ট্য ছিল। তা উনি কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিসেসের ডিউটি রুমে বসে রয়েছেন, স্টুডিওতে ঢোকার আগে ডান দিকে পড়ে। তুই তো দেখিসনি, একটা এরকম ছবি আঁকা যেতে পারে, মানুষটার বয়স তখন যথেষ্ট, শাল ঠাল কম্বল গায়ে দিয়ে না আসতেন। কম্বল না রে, তখন প্রায় শীত পড়েনি, একটু একটু হিমেল হাওয়া, একটা আরতির পাঞ্জামা যতদূর মনে হয় সাদা, হয়তো কোনো এক সময় ছিল, ধুতি সাদা কোনো এক সময় হয়তো ছিল, পায়ে একটা সাধারণ চটি, একটা প্লাস্টিকের থলে, তাতে কিছু কাগজপত্র, একটা উড়নি যাতে নস্যির দাগ লেগে রয়েছে, খাড়া নাক, চোখ দুটো একটু কোটরে বসা, কিন্তু খুব তীব্রতার চাহনি। আমাকে বলেন, কী বাবা? প্রণাম করার পরেই আমি বললাম, আমার নাম দেবাশিস বসু, আমি কিছুদিন হলো ঘোষক হিসেবে এখানে জয়েন করেছি, আপনার আশীর্বাদ নিতে এলাম। কিছুক্ষণ এই কথা বলতে বলতে উনি শুনলেন, চোখটা বন্ধ করে শুনে, হ্যাঁ বাবা শুনেছি, ভালো বাবা, বেশ ভালো, বলে একটা কথা বললেন, জানো বাবা, এই যে প্রতিষ্ঠান আকাশবাণী ভবন, এই আকাশবাণী অনেক কষ্ট করেছে, একসময় মাথায় করে বেতার জগৎ নিয়ে লালবাড়ির সামনে ফিরি করতাম, তোমরা আজকালকার ছেলে এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এর থেকে বড় কথা আর কি হতে পারে একজন আগের প্রজন্মের মানুষ পরের প্রজন্মের কাছে। আমি কোনোভাবেই কিন্তু নিজের রুচি, আমি বলতে আমি একটা প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে বলছি, আমার রুচিকে কখনো নিম্নগামী হতে দিইনি। নিম্নগামী হতে দাওনি বলেই তো আজ দেবাশিস বসু। দেখ, দেবাশিস বসু একটা কাজের নাম, আমার নাম বলে আমি মনে করছি না। হ্যাঁ, একটা কাজ করার সুযোগ পেয়েছি সবাই মিলে, এবং আমি দেখেছি টিনটিন, যে কোনো একটা দামাল ঘোড়াকে না যদি লাগাম টেনে রাখি, সে ছটফট করবে, যে পিঠের ওপর বসে রয়েছে সবারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারপরেও যদি তাকে আটকে রাখা যায়, তাহলে সে সবার ভাষাটা বুঝবে, চাবার ভাষাটা বুঝবে। কিছু ঘোড়া দেবাশিস এরকম হয় যারা প্রচণ্ড ছটপটে হয়, মানুষকে ফেলে দেয়, তাদের সামনেই যাওয়া যায় না। আবার কিছু ঘোড়া এরকম হয় খুব ঠান্ডা থাকতে ভালোবাসে, কিন্তু যখন সময় আসে নিজের ছটপটানি দেখিয়ে দেয়। সেরকমই একজন ঘোড়া আমার সামনে রয়েছে, আর সেই ঘোড়াকে নিয়ে আমরা এক্ষুনি ফিরে আসছি মুখোমুখি অনুষ্ঠানে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ, আর আমাদের ফোন নাম্বার, যারা আপনারাও আমাদের এই মুহূর্তে ফোন করে আপনাদের কেমন লাগছে এই অনুষ্ঠান জানাতে পারেন। আমাদের নাম্বার হলো 24146060। এক্ষুনি ফিরে আসছি। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী, আপনারা শুনছেন 90.8 JU রেডিও, কমিউনিটি রেডিও JU রেডিও 90.8-এ আমরা মাঝে মাঝেই শুনে থাকি। আমি আশা করব যে আপনারাও শোনেন, এবং রেডিও শোনাটা নিজের মস্তিষ্কের পক্ষে খুবই ভালো, কারণ আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে শুধুমাত্র ছবি বই দেখার সময়টা শেষ হয়ে গেছে, সেটা ছোটবেলাকার সময়। যদি বড় হয়ে থাকেন, যদি বুদ্ধি বিবেচনা ব্যবহার করার ইচ্ছে থাকে, তাহলে বই পড়ুন, রেডিও শুনুন, শুনতে থাকুন 90.8 JU কমিউনিটি রেডিও। শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জে। আমার নাম টিনটিন, আর মুখোমুখি অনুষ্ঠানে আজকে আমার সঙ্গে আমার এক খুব প্রিয় মানুষ বসে রয়েছেন। প্রিয় ঠিক বলবো না, এনাকে প্রিয় বলবো না অপ্রিয় বলবো সেটা আমি নিজেই জানি না, তার কারণ এনাকে শুনে আমি বড় হয়েছি। এটা কি বলে বোধ হয় অপ্রিয় সত্য নাকি? হতে পারে আমি জানি। আচ্ছা দেবাশিস দা, হ্যাঁ, তুমি আমি মানে একজন শ্রোতা হিসেবেই যদি তোমায় যদি কোয়েশ্চেন করি, একজন অশিক্ষিত শ্রোতা কিংবা লেম্যান শ্রোতা হিসেবে আকাশবাণীর, আমি তোমাকে এই কোয়েশ্চেনটা করতেই পারি যে আমরা দেখেছি যখনই আকাশবাণীতে খুব বড় কোনো সেলিব্রিটি, মানে সো কল সেলিব্রিটি, তথাকথিত সেলিব্রিটি আসতেন, যাদের নিজের ক্ষেত্রে যারা চরম উচ্চতায় রয়েছেন, তথাকথিত নাকি মানে স্বীকৃত, সর্বস্বীকৃত যেসব সেলিব্রিটিরা রয়েছেন, তাদের সঙ্গে ইন্টারভিউ নেওয়ার ক্ষেত্রে প্রথম নাম কিন্তু থাকতো দেবাশিস। মানে আমি যবে থেকে কাজ করছি সেই সুযোগটা পেয়েছি অবশ্যই। আর তোমার ইন্টারভিউর ক্ষেত্রে ধারণগুলো কিন্তু ছিল একদম আলাদা, মানে একদম আলাদা, মানে মনে হতো পাশের, মানে চা খেতে খেতে পাশের বাড়ির ছেলের সঙ্গে কথা বলছে, যত বড় সেলিব্রিটি হোক না কেন। ঠিক, শুরু তো আপনি দিয়ে একটু তুমি, অনেক ক্ষেত্রে তুই তুকারি হয়ে যেত শেষে, দুপক্ষেই। হ্যাঁ, টিনটিন, তার একটা কারণ আছে। ওই যে বলেছিলাম যে ছোটবেলা থেকেই আমি মানুষ পাহাড়, মানুষ সাগর, তাদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি, তারা সে সুযোগ দিয়েছেন।
আমি সুযোগ্য হবার চেষ্টা করেছি মাত্র। আর তাতে কি হয়েছে, আমি কোনো কিছু চাওয়া নিয়ে তাদের কাছে যাইনি। সাধারণত মানুষ কী হয়, একজন সেলিব্রিটির কাছে গেলে সে তার আখের গোছাবার চেষ্টা করেও ফেলে, ওকে ধরে হয়তো ওই জায়গাটা পৌঁছানো যাবে। আমি সেটা কোনোদিন এবং আমি ভেবে ফেলেছিলাম তুমি বললে আর বলা যাবে না ওটা, কারণ আমার একটা কথা সবসময় বিশ্বাসের মধ্যে রয়েছে, যদি তোমার যোগ্যতা থাকে তোমার কাছে আসবে। এবং বিশ্বাস কর, আজ পর্যন্ত এত কাজ করেছি, কোনোদিন কাউকে একটা কাজের জন্য বলিনি, ফ্রম ডে ওয়ান। তাতে কি হতো, আরেকজন অপরপক্ষের মানুষের কোনো হ্যাংওভার থাকতো না। তারা মানে কখনো আমাকে দেখে ভাবতেন না যে এই রে কিছু চেয়ে বসবে। আমি জানার একটা তীব্র আগ্রহ নিয়ে যেতাম, একটা আগ্রাসী ক্ষুধা নিয়ে জানতাম। এবং কোনো সেলিব্রিটিকে, এটা তোকেও বলা রইল, যদি তুই ইন্টারাক্ট করতে চাস তার সম্বন্ধে একটু খোঁজ রাখিস, তার কাজ নিয়ে, বিশেষ করে তার প্যাশন, তার হবি, তার ভালো লাগার দুর্বলতম জায়গা, হ্যাঁ, মানে ইন এ ভেরি পজিটিভ ওয়ে। যদি ওই জায়গাটা তুই ছুঁয়ে যেতে পারিস, তিনি বন্ধু হয়ে যাবেন। হ্যাঁ, তিনি তখন তোকে ওপেন করবেন। এবং যদি বুঝতে পারেন তোর সঙ্গে কথা বলা যায়, ইন্টারভিউ আর ইন্টারঅ্যাকশনের তফাৎটা বুঝতে হবে। কতগুলো ফর্মাল কোয়েশ্চেন নয়, আমি তার থেকে বার করে নেব। সেই মুহূর্তে যদি আমি মনে করি আমার সামনে এই স্টেচারের একজন মানুষ বসে, আমার বাক্যস্ফোরণ হবে না। আমার মনে করতে হবে আমি আমার কাজটা করব। আমি তো আমার সব কিছু দিয়েই করবো, উজাড় করে। একটা মানুষ বলে বলে কি সব কিছুই সে করতে পারেন না, এটা আমার ব্যক্তিগত ধারণা। ধর এখন যদি কেউ বলেন যে তুমি অমর্ত্য সেনের মতো একজন ব্যক্তিত্বের সঙ্গে একটু ইন্টারাক্ট করবে, আমি বলবো আমি করতে পারি যদি খুব জেনারেল কোয়েশ্চেন, মানে জেনারেল জায়গা থেকে ধরা, মানুষ হিসেবে তাকে ধরা। কিন্তু যদি অর্থনীতির ব্যাপারে বলো, আমি সেখানে একেবারে লেম্যান, আমি চাইবো সেখানে একজন এক্সপার্ট থাকুন। সুতরাং নিজের পেরিফেরিটাকে বুঝতে হয়, সেই পেরিফেরিটা ধীরে ধীরে বাড়াতে হয়। নিজের পেরিফেরি সবাই বোঝে, আর দেবাশিসদা বুঝেছেন, কিন্তু তার পেরিফেরি এত বড় যে আমাদের বুঝতে আমরা নাকাল হয়ে যাচ্ছি। আচ্ছা দেবাশিসদা, ইন্টারভিউ নিয়েই কথা হচ্ছে। তুমি তো মানে এই প্রজন্মের, আমি শিল্পীদের কথা আমি ছেড়ে দিলাম, আমি আগের প্রজন্মের শিল্পী কিংবা এই প্রজন্মেও তারা মানুষের মনে বেঁচে আছে। মানে আমি বয়সের দিক থেকে যদি বলি, মানে সর্বোচ্চ সবার মনে যখন চরম জায়গায় ছিলেন তারা, সেই সময়কার জনপ্রিয়তার জায়গা থেকে যদি বলি, পীযূষকান্তি সরকার, তোমার মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, উৎপলা সেন এবং আরো অনেক মানুষকে তুমি সামনাসামনি বসে দেখেছি, মানে একদম কথা বলেছো, আপন ভাবে পেয়েছো, আমাদের পাইয়েছো। আচ্ছা, সেই মুহূর্তে তো তুমি অনেক সময় শুনেছি তুমি স্টুডিওতে অনেক মজার ঘটনা বলতে, অনেক মজার ঘটনা ঘটতো। সেরকম যদি কোনো একটা ঘটনা বলো, কিংবা একটা মজার ইন্টারভিউয়ের কথা ছোট্ট। হ্যাঁ, ডক্টর ভূপেন হাজারিকা, হ্যাঁ, অসামান্য কথা বলেন, অসামান্য। আর ওরকম একজন স্পিরিটেড মানুষ, তার আগেও আমরা কাজ করেছি। সেবারে একটা, আমি লাস্ট ইন্টারভিউটার কথা বলছি, তাও অনেক বছর, 10টা ইন্টারভিউ। আমার যেটা করি কি জানিস, যখন একটা এরকম প্রোগ্রাম করি, আমি সে মানুষটাকে চিনি, আমার কী কী রেকর্ডস লাগতে পারে আমি একটা আন্দাজ করে নিই। আমি শুরুটা কি করব সেটা আগে ভেবে নিই, শেষটা মোটামুটি ভাবা থাকে। আমি এরকম একটা নোটেতে শেষ করতে পারি, বাকিটা কিন্তু আমি কখনো ভাবি না। সেটা উইথ দ্য ফ্লো, উইথ দ্য গো আমি করতে থাকি, আগে থেকেই ফর্মুলেটেড হয়ে যায় না। সে মানুষের মুড অনুযায়ী আমি চেঞ্জ করি, আমার মুড অনুযায়ীও। আমি প্রোগ্রামটার নাম দিয়েছিলাম এক প্রেমিক অশ্বারোহী। ওটা ভূপেন্দ্র একটা গানের লাইন। তো ভূপেন্দ্র যথারীতি 9:40 নাগাদ এলেন, 10টায় প্রোগ্রাম। হ্যাঁ দেবাশিস, তুমি আছো, কেমন আছো, এইভাবে যেমনভাবে কথা বলার স্টাইল, জড়িয়ে ধরলেন, নিয়ে হাতে একটা ফ্লাস্ক, একটু কফি টফি যদি খান ভেতরে। সঙ্গে আমার কি মনে হয়েছিল, আমি মিন্টুদাকেও বলে রেখেছিলাম, মিন্টু মুখোপাধ্যায়, তাঁর ছায়ার সঙ্গী গীতিকার। আমার কেমন এটা সিক্স সেন্স, অ্যান্টিসিপেশন। এটা যে যত ভালো অ্যান্টিসিপেট করতে পারে এবং ভিজুয়ালাইজ করতে পারে, তার প্রোগ্রামটা ততটা নিট হয় অ্যান্ড হিট হয়। আমার কেমন একটা সিক্স সেন্স মনে হয়েছিল, আমি মিন্টুদাকে সঙ্গে রেখে দিয়েছি। একসঙ্গে বসে কাজ হচ্ছে, তো আমি শুরুতেই গিয়ে একটু ইন্ট্রো করে নিই। ভূপেনদাকে ইশারা করেছে, বলো, কারণ আমাদের ফেডার অন করা রয়েছে তখন তো রেকর্ডেড না, লাইভ শোর কথা বলছি, লাইভ শো যাচ্ছে। আমি দেখি ভূপেনদা মাথাটা নিচু করে বসে রয়েছে, আমি আবার হাতের ইশারা করছি। আর ইশারাটা তো যারা শুনছেন তারা দেখতে পাচ্ছেন না, তারা তো একটু ব্ল্যাঙ্ক পাচ্ছেন। ইন বিটুইন কিছু
ফিড করিনি। সেকেন্ডবারও যখন দেখলাম যে উনি রিয়াক্ট করছেন, আমি সঙ্গে সঙ্গে গান চালিয়ে দিয়েছি। দিয়ে ফেটে না, মানে কি ভূমিকা, কথা বলছো না কেন? হ্যাঁ, ও হ্যাঁ, ওই রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড করো, রিওয়াইন্ড, এটাকে রেকর্ড, ওটা লাইভ। হ্যাঁ লাইভ। অন্য মানুষ হয়েছিলেন, অন্য কিছু ভাবছিলেন, ক্রিয়েটিভ মানুষ। বলে তাহলে খারাপ হলো এটা? মানে বেশ খারাপ হলো। বলে আবার শুরু হলো। আবার একটা গানের যখন চালিয়েছি, বলে দেবাশিস ভাবছি একটা ওয়ার্ল্ড মিউজিক করবো, তুমি আমার সঙ্গে থেকো। আমি অফকোর্স ভূপেনদা, আমি বারবার তাকে প্রোগ্রামের ট্রেন্ডে আনছি। করতে করতে হঠাৎ বললেন, দেবাশিস তাহলে এবার শেষ করি। কি ভাগ্যি সেটা এয়ারে না বলে আমাকে এমনি বলেছেন। তখন হার্ডলি 8 থেকে 8.5 মিনিট হয়েছে আমার 2 ঘন্টার প্রোগ্রাম। আমার তো মাথার চুল খাড়া হচ্ছে, কি বলছো ওটা, কি 2 ঘন্টা? ও তাই তো। এইবারে হঠাৎ একটা জায়গায় বলছেন যে আমি তখন খুব ছোট যখন ছিলাম, বয়স কম, আমাকে নিয়ে আসতো আমার এক কাকা। আমি তো আসতাম আমার দেশ থেকে, তো ওখানে আমার তখন হাইট খুব কম। আমার যখন গ্রামোফোন কোম্পানিতে যেতাম, আমাকে একটা রেজারের ওপরে দাঁড়িয়ে করতে হতো। দাঁড়িয়ে করতে হতো এই বলা এবং অ্যাকশন দুটো একসঙ্গে। অর্থাৎ কিনা উনি দাঁড়িয়ে উঠলেন, উঠে মাইক বসে রয়েছে, আর আমাকে প্রায় বসিয়ে দিয়েছেন, অবশ করে দিয়েছেন। ওপর থেকে দাঁড়িয়ে কথা বলেছেন মাইক নিচে, আর আমি এখানে ইশারা করছি বসো বসো বসো। এই তো চললো। তারপর অনেক রকমভাবে প্রোগ্রামটা ফাইনালি তো শেষ হলো। বাট এটা জাস্ট একটা স্ট্রে মজার ঘটনা, অনেক কিছু আনন্দ পাওয়া যায়। দেবাশিস দা, মানে তোমার এত দিকে তোমার ব্যাপ্তি, হয়তো এরকম 30 মিনিটের অনুষ্ঠানে দেবাশিস দাকে নিয়ে সারা জীবন কথা বললেও শেষ হবে না। কিন্তু আমার এই প্রসঙ্গে যেটা জানতে ইচ্ছা করছে, আমি জানি তুমি খুব স্পষ্ট বক্তা, খুব ডিপ্লোম্যাটিক্যালি বললেও খুব স্পষ্ট বক্তা, বুঝে নিতে হয়। দেবাশিস দা, তুমি দীর্ঘদিন আকাশবাণীর সঙ্গে রয়েছো প্রত্যক্ষভাবে, এখনো রয়েছো আকাশবাণীর সাথে। তখন FM ছিল না, কলকাতা ক, কলকাতা খ, যুববাণী, বিশ্বভারতী, আন্তর্দেশীয় প্রচার তরঙ্গ, এখানেই তোমার ব্যাপ্তি ছিল। FM কমার্শিয়াল মিডিয়া এখন দাপিয়ে বেড়াচ্ছে। প্রথম দিন, হ্যাঁ, আজ রাতে তুমি দীর্ঘদিন করেছো। আজ রাতের আগেও রে, যখন প্রথম ইন্ট্রোডিউসড হলো 94 তো আকাশবাণীতে, তখন ওরা আসতেন, করতেন, আমাদের ইনস্ট্রুমেন্টে ইউজ করতেন। HMV, FM করতো, টাইমস করতো, রেডিও নেটওয়ার্ক করতো, এরা করতো। ও হ্যাঁ, এদের থেকে অফার ছিল, মানে আমি ওখানে যদি জয়েন করতে চাই। আসলে আমি খুব অন্তর থেকেই বলেছিলাম যে আমি আমার জায়গাটাকে বড্ড ভালোবাসি, থাক না, কারণ এটার উপর বড্ড মায়া। আমার মায়া তো থাকবেই, এত নাটক, ওই মাইক, ওই স্টুডিও, ওই পিয়ানো, ওই ভূতের ঘর, সেই ঘর কি, ওই ক্যান্টিন, ওই ঠান্ডা স্টুডিও ছেড়ে কি যাওয়া যায়? যাওয়া যায় না। আমার স্মৃতির বাইরে তুমি যেতে চাই না, একদমই না। ওই স্টুডিওই তো করেছে দেবাশিস বসু। কি দেবাশিস বসু আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আনন্দ করার সুযোগ দিয়েছে, মানুষকে কাছে পৌঁছে দিয়েছে। আর তুই যেটা বলছিলি FM, দেখ আমি তখনও করেছি, এখনও করছি। একটা কথা বলি, আমি যা বড়দের কাছে শুনেছি, যখন রেকর্ডিং প্রথা চালু হয়নি তখন তো আকাশবাণী চালু হয়েছে। গার্স্টিন প্লেসের কথা বলছি, সেই সময় কিন্তু লাইভ প্রোগ্রামই হতো। বীরেন্দা এরকম হয়তো আর্টিস্ট এসে পৌঁছাননি, দেখুন অমুক এসে পৌঁছাননি, আমি একটুখানি ক্ল্যারিনেট বাজিয়ে শোনাই। শুধু ফোনটা আসতো না, কিন্তু বাকিটা লাইভই ছিল বেশিরভাগ ক্ষেত্রে, পুরো ব্যাপারটাই লাইভ। সুতরাং আমরা যা কিছু করছি একটা অ্যাকশন রিফ্লেক্ট করছি, একটু অন্য ফর্মে করছি। আর আমার তো মনে হয় FM কথাটা মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন টেকনিক্যালি, বাট আমার তো মনে হয় একটা ফ্রেন্ডলি মোটিভ। সুতরাং বন্ধুতে বাধা কোথায়? তুমি এটাকে কিভাবে দেখো আজকের FM ওভারঅল বলছি, সব মিলিয়ে এটাকে কিভাবে দেখো? আচ্ছা একটা কথা বলি, দেখ এই কমার্শিয়াল মিডিয়া দাপাদাবি কিভাবে দেখো তুমি? যে কোনো জিনিস দেখ, শুক্রবারের নাটক শুনতিস তো তুই যখন বাচ্চা ছিলি? অবশ্যই। মহালয়ার দিনে ভোরবেলা উঠে একটু জ্ঞান হওয়ার ইস্তক তুই মহিষাসুর মর্দিনী শুনেছিস? অবশ্যই। এক্স্যাক্টলি, এরকম অবশ্যই অনেকবার বলা যায়। যেদিন থেকে কোয়ালিটিকে ছাপাতে শুরু করলো, যে কোনো জিনিসেরই একটা ল অফ ডিমিনিশিং রিটার্ন হয়, অস্বীকার করা যায় না। ভালো জিনিস রোজ হলে ততটা ভালো থাকে না। এখন 24 আওয়ার্স চ্যানেল, প্রত্যেকটা চ্যানেল কি দিয়ে ফিড করবে, এটা তো খুব স্বাভাবিক প্রশ্ন। আর একজন জকির পক্ষে রোজ কথা বলা সম্ভব না, সেটা বিষয়। জকিটা তখন জোকিং হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে একটা ক্লিশে হয়ে যাবে। সেক্ষেত্রে একটু ভেবে দেখা দরকার, তাই না?
আর কি হয়, আমাদের ফাদার জর্জ একটা কথা বলতেন সঞ্জয় বেসের, বেবি ইউ টক মোর, ইউ টক ননসেন্স। আর এটা কথা বলতেন, গড হ্যাজ গিভেন ইউ 2 years, ইউজ ইট, একটা শোনা একটা বার করার জন্য। আমি অলওয়েজ মনে করি একটু কম সংখ্যায় কাজ করা, কিন্তু মানের কাজ করা। দেবাশিস দা, প্রাত্যহিকী তো এখন তুমি প্রায় রেগুলার প্রায় করছো, প্রথম, হ্যাঁ প্রায় প্রথম 80 থেকে করছি। এখনো তো তুমি প্রাত্যহিকী হ্যাঁ, চালিয়ে যাচ্ছ। হ্যাঁ। প্রাত্যহিকী এমন একটা অনুষ্ঠান যেখানে মনে হয় গ্রাম, মানে কলকাতার থেকেও গ্রাম প্রান্তর, মানে অবাক করে দেয় রে টিনটিন, অবাক করে দেয় যে এটা প্রত্যন্ত গ্রাম থেকে একজন গ্রাম্য গৃহবধূ যখন একটা চিঠি পাঠান চমকে দেওয়ার মতো, তখন মনে হয় একটু মাথাটা নুয়ে থাকি না কেন। এবং এরকম অনেক সাহিত্যিক আমাকে বলেছেন এক্স্যাক্টলি আমি যে কথাই বললাম, অনেক বৈজ্ঞানিক শোনেন এবং সমাজের খুব যারা বিদগ্ধ শ্রেণীর মানুষ প্রাত্যহিকী শোনেন, এবং আমি সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে করি। আর টিনটিন তুই খেয়াল করিস আমি চিঠি পড়তে পড়তে রিয়্যাক্ট করি, একটা খুব ভালো লাইন লিখলাম আমি রিপিট করি, আমি আমার মানে আমার সেই মুহূর্তে ফিলিং হয়তো বাহ বলে উঠলাম। শুধু বা নয়, নামগুলো নিয়ে তুমি যেভাবে কথা বলো সেখানে মানে দেবাশিস বসু লুকিয়ে থাকে। পানিং আসলে আমাকে মজা, ছোটবেলা থেকে শিবরাম চক্রবর্তী পড়তাম তো, পানিংয়ের খুব মজা। আরেকটা জিনিস জানিস টিনটিন, আমি একটা চেষ্টা করেছি এক্সপেরিমেন্ট, যে কত মিষ্টি শব্দ ব্যবহার করা যায়। যেহেতু আমি গানের মানুষ, বেসিক্যালি ছন্দের মানুষ, আমি চেষ্টা করেছি কত মিষ্টি শব্দে, কত কম শব্দে কত গভীরে যাওয়া যায়। অসাধারণ, মানে একটা অনুষ্ঠান এইভাবে যে শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি বুঝতেই পারিনি, আন্দাজই ছিল একটা না। খালি বলে নিন যে এই যে এফএম যারা এখন করছে প্রত্যেকে দে আর ভেরি ভেরি ট্যালেন্টেড। তোকে আমি ব্যতিক্রম হিসেবে ধরলাম না। খালি একটা জিনিস মনে রাখিস, আমি অনেক কিছু জানতে পারি, কতটুকু জানাবো দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট ফর মি। আরেকটা জিনিস, সহজ হওয়া মানেই সস্তা হওয়া নয়, এইটা কিন্তু জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। কারণ আমাদের কাছে আজও অনেক মানুষ শিখতে চায়, না জেনে কিছু বলাটা বোধহয় একটু বেয়াদবি হয়ে যাবে বা অবিচার করা হবে, এটা একটু মাথায় রাখলেই যথেষ্ট। খুব ভালো লাগলো যে শেষে এমন একটা সোশ্যাল মেসেজ দিলে, সোশ্যাল মেসেজ যেটাকে আমি বলবো, তার কারণ এখন রেডিও যে জায়গায় পৌঁছেছে, সবাইকে মানে প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ রয়েছে যারা কোনো না কোনোভাবে রেডিও মাধ্যমে আসতে চায়। সুতরাং এই মেসেজটা মনে হয় খুব ভালো, সবার জেনে আসুক না, একটু জেনে একটু পড়াশোনা, আর স্পেশালি তোমার মতো মানুষ যারা এত দিন ধরে কাজ করেছে তাদের মুখ থেকে এরকম মেসেজ পাওয়া মনে হয় একটা ভাগ্যের ব্যাপার। স্ট্রংলি বিলিভ করি, এটা কথার কথা না, সত্যি কথা। আপনারা জানান এই অনুষ্ঠান কেমন লাগলো। যদি দেবাশিস দাকে আরও একবার আপনি চান যে আমি গ্রেপ্তার করে আনি এই অনুষ্ঠানে, তাহলে দেবাশিস দাকে আমি গ্রেপ্তার করতে পারি। মানে কি আমার জামিন অযোগ্য একটা ব্যক্তিত্ব? সেটা ডিপেন্ড করবে অনুষ্ঠানের উপরেই। আমি জামিন করছি তাই বললাম আর হ্যাঁ, কি। একদম জামিন অযোগ্যতা। জানান 24146060 নম্বরে, আবার বলছি 24146060 নম্বরে। আপনারা জানি অনেক কিছু পেলেন এই অনুষ্ঠান থেকে, কিন্তু আমি সব থেকে বড় যে জিনিসটা পেলাম সেটা হলো দেবাশিস দা আজকে সামনাসামনি এসে আমায় তুই তুকারি করলেন। আমার খুব ভালো লাগে, কারণ মনে হয় আপন মানুষদের আপনি বলে কেন দূরে ঠেলবো। দেবাশিস দা, শেষমেশ তুমি যদি 2 লাইন টিনটিনের জন্য, তোমার ছোট ভাই টিনটিনের জন্য 2 লাইন গেয়ে দাও। শব্দগুলোও তো গানের মতো, তাহলে সেই শব্দই হোক, সুরেলা শব্দ। দেখা যদি হয় কখনো, দেখা যদি হয় কখনো, হাসবো, সেদিনও হাসবো। দেখা যদি নাই বা হলো, বাসবো, ভালোবাসবো।